নমস্কার, আমি সুচন্দ্রা মুখার্জি প্রতিদিনের মতন এই বিকাশ টকশোর অনুষ্ঠানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই পজিটিভ বার্তার সৌজন্যে আমরা যে প্রতিদিন বিকাশ টকশোয়ে আসছি এবং বিভিন্ন মানুষের সঙ্গে আপনাদের পরিচয় করাচ্ছি। পজিটিভ বার্তার একটি নবতম সংযোজন হলো আমাদের ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম। এই ফোরাম বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং সাংবাদিক বন্ধুদেরকে একত্রিত করেছে, যার প্রথম একটি অধিবেশন নর্থ বেঙ্গল জোনের তত্ত্বাবধানে শিলিগুড়ির সিনার্জি টাওয়ারে আগামী ৮ তারিখে অনুষ্ঠিত হতে চলেছে সকাল ১১টায়। এই অনুষ্ঠানে আপনাদের সকলের উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করছি। সেই সঙ্গে আমরা জানিয়ে রাখছি, আমাদের এই বিকাশ টকশোয়ের অনুষ্ঠানে যারা আমাদের সঙ্গে সরাসরি লাইভ সম্প্রচারে আসতে চাইছেন তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ ক্যাম্পাসে। এছাড়াও আপনারা আমাদের সঙ্গে টেলিফোনের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বার 6295890660। এবারে আসি আমাদের এই যে বিকাশ টকশোয়ের আলোচনা পর্ব। আজকে আমাদের সঙ্গে বিকাশ টকশোয়ের এই আলোচনা সভায় রয়েছেন প্রফেসর ডক্টর কুমারজ্যোতি ঘোষ মহাশয়। স্যারের কাছ থেকে আমরা আজকে জানবো যে আধুনিক দৃষ্টিভঙ্গি থেকে মাইক্রোবায়োলজিকে কিভাবে আমরা ফিরে দেখব, এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনায় যাব এবং স্যারের কাছ থেকে স্যারের পরিচয়, স্যারের কর্মজীবন, স্যারের শিক্ষা জীবন সমস্ত বিষয় নিয়ে আমরা আজকের আলোচনা সভা শুরু করব। স্যার, পজিটিভ বার্তার পক্ষ থেকে আপনাকে স্বাগত। নমস্কার। নমস্কার। ভারী সুন্দর উপস্থাপনা এবং সঙ্গে সঙ্গে একটা বিভাগের, মাইক্রোবায়োলজি বিভাগের আলোচনার একটা নতুন দিগন্ত প্রায় খুলে দিলেন। নমস্কার, ধন্যবাদ। মাইক্রোবায়োলজি আজকে শুধুমাত্র একটা নির্দিষ্ট পরিধির মধ্যে আটকে নেই। আমরা সকলেই জানি কোভিড আসার পর থেকে মাইক্রোবায়োলজি নিয়ে ফিরে দেখা, মাইক্রোবায়োলজির বিভিন্ন বিভাগ নিয়ে আলোচনা এবং ক্রমশ সেই মাইক্রোবায়োলজির পরিধি সামগ্রিক জীবন থেকে শুরু করে ল্যাবরেটরি ডায়াগনোসিস থেকে শুরু করে চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন পরিধির মধ্যে ভ্যাকসিনেশন থেকে শুরু করে ছড়িয়ে পড়েছে এবং সেটা ফুড মাইক্রোবায়োলজি, এনভায়রনমেন্টাল মাইক্রোবায়োলজি, এই সমস্ত পরিধিটা নিয়ে একটা বিশাল পরিধি তৈরি হয়েছে। এখন এই মাইক্রোবায়োলজির আমরা যারা চিকিৎসকরা মাইক্রোবায়োলজি নিয়ে অধ্যাপনা করি, সেখানে আমাদের মেডিকেল কলেজ এবং অন্যান্য জায়গায় যেখানে একমাত্র কাম্য সেটা হচ্ছে ইন্ডিয়ান মেডিকেল গ্র্যাজুয়েট, খুব ভালো ইন্ডিয়ান মেডিকেল গ্র্যাজুয়েট তৈরি করা, যেটা আমাদের সামগ্রিক লক্ষ্য। একজন ভালো ডাক্তার, একজন ভালো চিকিৎসক বলতে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে মানুষমুখী চিকিৎসক, যিনি মানুষের কাজে সামগ্রিকভাবে কাজে লাগবেন এবং মানুষের প্রয়োজনে তার মানুষ মুখটি আমরা দেখতে পাবো, সমাজ দেখতে পাবে। তো সেটা তৈরি করতে গেলে ইন্ডিয়ান মেডিকেল গ্র্যাজুয়েট যদি তৈরি করতে হয়, তাহলে সেখানে আমাদের চিকিৎসা বিজ্ঞান নিয়ে যেমন ভাবনা চিন্তাগুলো নতুনভাবে ভাবতে হবে। যেমন আমাদের আজকে আলোচনার টপিক হচ্ছে পিছনের দিকে তাকানো এবং তার সঙ্গে সঙ্গে একটা নতুন দিগন্ত কীভাবে মাইক্রোবায়োলজি খুলেছে সেটা নিয়ে আলোচনা করা। যেমন আমরা ভাবতে পারি যে আজকের এই যে টিচিং লার্নিং পদ্ধতি, শিক্ষা পদ্ধতি যেটা নতুন এসছে, সিবিএমই কারিকুলাম, সেখানে আমরা কিন্তু মোটামুটি নজর দিয়েছি যে চিকিৎসা বিজ্ঞানের প্রয়োগ কৌশলটা যাতে আমাদের ছাত্ররা খুব ভালো করে শিখতে পারে। শুধু থিওরিটিক্যাল নয়, প্র্যাকটিক্যাল হতে হবে এবং সেই প্র্যাকটিক্যাল হতে গিয়ে একজন মানুষকে কি করে পরিষেবা দিতে হবে, সেখানে ব্যবহারটি তেমন রাখতে হবে, মানুষকে মানুষ বলে ভাবনা চিন্তা করতে হবে এবং তার দুঃখে সমব্যথী হয়ে চিকিৎসা করতে হবে। এই ভাবনাটা আমাদের ছাত্রদের মধ্যে ঢুকিয়ে দেওয়াটা খুব দরকার। পজিটিভ বার্তায় এই পজিটিভ চিন্তাটা আমি বেশ মনে করছি খুব সঙ্গত এবং মনে করছি যে এই পজিটিভ ভাবনার সঙ্গে সঙ্গে, পজিটিভ বার্তার সঙ্গে সঙ্গে এই পজিটিভ ভাবনাটাও আমাদের সমস্ত মেডিকেল প্রফেশনের ছাত্রছাত্রীর মধ্যে ছড়িয়ে পড়ুক। তো এখানে আমরা মাইক্রোবায়োলজি যে চিকিৎসা পদ্ধতির মধ্যে ব্যবহার করি, সেখানে জীবন্ত কোষ নিয়ে আমরা আলোচনা করি, জীবন্ত অর্গানিজম নিয়ে আলোচনা করি। সেখানে তার সঙ্গে সঙ্গে কি করে সেটা ডায়াগনোসিস করতে হবে, কত তাড়াতাড়ি ডায়াগনোসিস করতে হবে এবং তাড়াতাড়ি মানুষকে আমরা বলতে পারবো যে আপনার এই রোগ হয়েছে। তার জন্য পরীক্ষা পদ্ধতিগুলো ভালো করে জানা। শুধু তো আমাদের চিকিৎসা বিজ্ঞানের ছাত্র বলতে শুধুমাত্র এমবিবিএস ছাত্রছাত্রী নয়, আমাদের ডিএমএলটি, বিএমএলটি, এই সমস্ত নার্সিং, এই সবাইকে
একটা গণ্ডির মধ্যে আনতে হবে, নিজেদের মধ্যে একটা সামগ্রিক একটা বন্ডিং থাকা দরকার, এবং সেইগুলো নিয়ে পেশেন্ট পরিষেবাটা একটা কমপ্লিট একটা কম্প্রিহেন্সিভ মানে কেয়ার পুরোটা একটা তৈরি করা, সিস্টেমের মতন করে একটা কাজ করবে। সিস্টেমের মতো তৈরি করা। তো সেটা তো কম কথা নয়, এবং সেটা দীর্ঘদিনের অভিজ্ঞতা, দীর্ঘদিনের চিন্তাভাবনা, এবং ছাত্রছাত্রীদের মধ্যে সেটা তাদের মানসিকতার পরিবর্তন ঘটানো, সেটা খুব প্রয়োজন। তো সেই জন্যই এই যে পজিটিভ বার্তার অবতারণা, সেটা আমার খুব ভালো লেগেছে, যে এই পজিটিভ বার্তার মধ্যে দিয়ে বহুতা কিছু আলোচনা হলো, কিন্তু এটা যদি সত্যিকারের ইমপ্লিমেন্ট করা যায় আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে বা গার্জিয়ানদের মধ্যেও, সেটা যদি ছড়িয়ে দেওয়া যায় যে এই মানসিকতা নিয়ে আমরা চিকিৎসা বিজ্ঞানের ছাত্র হব বা ছাত্রী হব, তাহলে কি কম ভালো হয়? সমাজের জন্যও খুব ভালো হয়। একাধারে স্যার চিকিৎসক এবং অন্যদিকে আপনি শিক্ষক, এই যে টিচিং লার্নিং এই নিয়ে আমাদের কিছু কথাবার্তা আমরা এগিয়ে যাব। স্টুডেন্টসদের স্যার আপনি কিভাবে এনগেজ করছেন রিসার্চ, ল্যাবরেটরি ওয়ার্ক, প্রজেক্ট এই বিষয়গুলিতে? বিভিন্ন ধরনের যে স্টুডেন্ট, এমবিবিএস স্টুডেন্ট, প্যারামেডিক্যাল স্টুডেন্ট, নার্সিং স্টুডেন্ট, এদেরকে ল্যাবরেটরি ওয়ার্ক, রিসার্চ, প্রজেক্ট এই বিষয়গুলিতে কিভাবে এখন এনগেজ করতে হবে? আমাদের ছাত্রদের মধ্যেই অনেকেরই আমরা ছোটবেলা থেকে লক্ষ্য করলে দেখতে পাই যে অনেকেরই ছোটবেলা যেমন দেখতাম আমরা যে বেশ কিছু শিশু ছোট ছোট ব্যাটারি নিয়ে কাজ করত, বেশ কিছু শিশু যন্ত্রপাতি নাড়াচাড়া করতে খুব ভালোবাসতো। তো এই যে মানসিকতা, এই সবটাই হচ্ছে কিন্তু স্কিল। এই ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু একটা স্কিল বা একটা বিশেষ গুণ এই ছাত্রছাত্রীদের মধ্যে রয়েছে। সেটার যদি বিকাশ হয়, আমরা যদি তাকে সেই পরিবেশের সঙ্গে একটা ভালো জায়গায় প্লেস করতে পারি, যেমন আমাদের রিসার্চ ল্যাবের মধ্যে আমরা একটা লেপ্রোসি নিয়ে গবেষণা করি, এবং আমাদের এই গবেষণাটা ICMR স্বীকৃত একটা গবেষণা। এবং সেই গবেষণার আমি যখনই ক্লাসে ছাত্রছাত্রীদের বলেছি, তারা খুব উৎসাহিত হয়েছে। তারা বলেছে যে আমরা আমাদের এই চিকিৎসা কেন্দ্রে যখন এটা হচ্ছে, তখন আমরাও স্যার কিছু না কিছু রিসার্চ করতে চাই। ICMR বেশ কিছু গবেষণা করে, প্রত্যেক বছরই কিছু গবেষণা ICMR এর আন্ডারে হয়। আমরা ছাত্রছাত্রীদের বলেছি যে এই সমস্ত গবেষণাপত্র কি করে লিখতে হয়, কি করে সেই ছোট গবেষণা করতে হয়, তা তোমরা কিন্তু শুরু করো। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন আমাদের কলেজেই সেরকম একটা হয় বা চিন্তাভাবনা চলছে সেটা নিয়ে। সেটা হচ্ছে যে আমাদের হসপিটালে যে সমস্ত পেশেন্টরা ভর্তি থাকছে, তাদের শরীরে এবং তাদের বাড়িতে তাদেরকে দেখবার জন্য যে সমস্ত মানুষজন আসছে, তাদের শরীরের থেকে কিছু ম্যাটেরিয়াল কালেক্ট করে আমরা যদি কালচার করে বলতে পারি যে এই সমস্ত জীবাণু সংক্রমণগুলো আমাদের হাসপাতালের আবহাওয়ার মধ্যে এসে পড়ছে, তাহলে সেটা কেমন হয়? সেটা কি করে আমরা প্রতিরোধ করতে পারি, সেই প্রতিরোধের রাস্তা। এবং বিভিন্ন ছাত্রকে যদি এইভাবে আমরা একটা বার্তা দিতে পারি যে হসপিটাল ইনফেকশন কন্ট্রোল, যা আজকের দিনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং সেটা চিকিৎসকদেরই সমবেতভাবে সেটার মোকাবিলা করতে হবে। আজকে যে ড্রাগ রেজিস্ট্যান্সি এত বেড়েছে, আগামী দিনের আগামী দিনে এই প্যান্ডেমিক নিয়ে আমাদের বাস করতে হবে, কোনো ওষুধে কাজ হবে না। সেটার জন্য চিকিৎসকদের এবং চিকিৎসা কর্মীদের কিন্তু ভীষণ সচেতনতা প্রয়োজন। তার জন্য ওদের কিন্তু জানতে হবে কি করে এগুলো করতে হয়। প্রতিটা ফিল্ডে আমরা সেই সমস্ত ছোট ছোট কাজ আমাদের ছাত্রদের মধ্যে ভাগ করে দিচ্ছি, কি করে কি করতে হবে, হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে ছোট ছোট কাজ, তার মধ্যে দিয়ে কি করে জীবাণু সংক্রমণ রোধ করা যাবে, অ্যান্টিবায়োটিকের প্রয়োগ ছাড়া কি করে চিকিৎসা বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, সেটা কিন্তু আমরা ছাত্রদের মধ্যে সঞ্চারিত করছি, এবং আমাদের নার্সিং স্টাফেদের মধ্যে, প্যারামেডিক্সদের মধ্যে আমরা কিন্তু এই বার্তাটা দিচ্ছি। আচ্ছা, স্যারের থেকে শুনলাম আমরা আমাদের স্টুডেন্টসদেরকে কীভাবে বিভিন্ন প্রজেক্টে এবং রিসার্চ ওয়ার্কে ইনভলভ করছি। স্যার, আমার পরবর্তী যে প্রশ্ন, এই যে মেডিকেল ক্ষেত্রে টেকনোলজি যে ব্যবহার, এবং সেটা এডুকেশনের ক্ষেত্রেও, সেটা চিকিৎসার ক্ষেত্রেও, এই নিয়ে যদি বিস্তারিত কিছু বলেন। আমি একটা উদাহরণ দিই, যে আমাদের মতো দেশে, ভারতবর্ষে, যেখানে দরিদ্র মানুষ প্রচুর রয়েছে, এমন একটা দেশে 2019 সালের শেষ দিকে একটা মারাত্মক সংক্রমণ এলো, একটা ঢেউয়ের মতো, কোভিড-19। এবং সেই রোগটা সম্পর্কে না আমরা একেবারেই ওয়াকিবহাল ছিলাম না। না চিকিৎসা বিজ্ঞানের থেকে বেশি কিছু তথ্য ছিল, না প্যারামেডিক্সদের মধ্যে কোনো তথ্য ছিল, বিজ্ঞানীদের মধ্যেও তথ্য কিন্তু সীমাবদ্ধ ছিল। কিন্তু আমরা কত তাড়াতাড়ি ওটা নিয়ে রিসার্চ করলাম। সমস্ত ভারতবর্ষ জুড়ে কয়েক হাজার কোভিড ল্যাবরেটরি তৈরি হলো, এবং সেখানে দক্ষ কর্মচারী নিয়োগ হলো।
মাইক্রোবায়োলজির দক্ষ কর্মচারী তারা ট্রেনিং পেল, চিকিৎসকরা ট্রেনিং পেলেন, এবং আমরা খুব দ্রুত প্রত্যেক দিন হাজার হাজার কোভিড আইডেন্টিফিকেশন করতে শুরু করলাম। দেখুন লক্ষ্য রেখে যে বিজ্ঞান যেখানে জানতো না যে এই ভাইরাসটি কি, বিজ্ঞান যেখানে জানতো না যে কি ওষুধে এটা প্রতিরোধ করা যাবে, খুব দ্রুত বিজ্ঞানীরা এবং আমাদের রিসার্চ ওয়ার্কাররা তার এগেনস্টে মলনুপিরাভির বা ওই জাতীয় ওষুধ তৈরি করে ফেললেন। আমরা ভ্যাকসিন তৈরি করে ফেললাম। ভারতবর্ষের মতো দেশ একটা দারুণ ভ্যাকসিন তৈরি করে ফেলা হলো, এবং ভ্যাকসিনেশন খুব এফেক্টিভলি আমরা আবার চারদিকে দিতেও পারলাম। ফলে কোভিডের মতো রোগকে আমরা ঠেকিয়ে ফেললাম। তাহলে কি দেখা গেল যে আমাদের ভারতবর্ষ অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকতে পারে, কিন্তু বিজ্ঞান মানসিকতা, চিন্তাভাবনা, সেটা কিন্তু আমাদের ছেলেমেয়েরা পিছিয়ে নেই। এবং এখান থেকে একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে আগামী দিনে যে সমস্ত প্যান্ডেমিক ভারতবর্ষে আসবে তার জন্য কিন্তু এই সমস্ত প্যারামিটার্স দিয়ে মোকাবিলা করতে আমাদের কোনো অসুবিধা হবে না। আমাদের হাসপাতালেই যেমন আধুনিক যন্ত্রপাতি আছে, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটা পরিষেবা দেওয়ার সুযোগ রয়েছে, ঠিক তেমনই ছাত্রদের মধ্যে বিজ্ঞান মানসিকতাও তৈরি করার চেষ্টা হচ্ছে। আশা করছি আগামী দিন খুব সুন্দর হবে এবং আমাদের ছাত্ররা তার মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারবে। একদমই স্যার, এটাই আমাদের সকলের কাম্য। যারা আমরা স্বাস্থ্য এবং শিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তি, তাদের প্রত্যেকেরই এটাই মনের একটা ইচ্ছা যে আমাদের সমস্ত ছাত্রছাত্রীরা যেন দেশে বিদেশে তাদের নাম ছড়াতে পারে। এই যে স্যার বিভিন্ন ধরনের অ্যাসেসমেন্ট পদ্ধতি, এখন যেহেতু টিচিং লার্নিং প্রসেসের মধ্যে অনেক চেঞ্জেস এসছে, এই অ্যাসেসমেন্ট পদ্ধতির মধ্যে দিয়ে বোথ থিওরি এবং প্র্যাকটিক্যাল ল্যাবরেটরি স্কিল ডেভেলপমেন্টকে কি করানো যাচ্ছে, বা কোন পদ্ধতিটা যদি ফলো করি সেটা একটু বিস্তারিত বলেন। হ্যাঁ, আমরা স্কিলের দিকে খুব নজর দিয়েছি। আমি আমার সাবজেক্ট নিয়ে একটা ছোট্ট উদাহরণ দিই। যেমন একটা নির্দিষ্ট জীবাণু, ধরি সেটা আমাদের চামড়ার উপর রয়েছে, আমাদের ত্বকের যে কোনো জায়গায় রয়েছে, স্টাফেলোকক্কাস। এই জীবাণুটা শুধুমাত্র আমরা তো তর্কের খাতিরে পড়িয়ে দিলেই হলো না, সেই জীবাণুটা সেটাকে কি করে আইসোলেট করা যাবে, আইডেন্টিফাই করা যাবে, কোন মিডিয়ায় সেটা কালচার করা যাবে, এবং কিভাবে সেটা চোখে দেখা যায়, সেটা দেখতে কেমন, এবং সেটা কি কি অ্যান্টিবায়োটিক দিয়ে সেটাকে মারা যাবে, এবং সেটাকে কি করে প্রতিরোধ করা যাবে হসপিটাল ওয়ার্ডে, এই অবধি ভাবনা চিন্তাটা আমাদের করা দরকার। এবং সেক্ষেত্রে এই প্রযুক্তি, অত্যাধুনিক প্রযুক্তি, সেটা যেমন কাজে লাগে, ঠিক তেমনই খুব নিষ্ঠা লাগে। কারণ আমাদের এই সাবজেক্টটা খুব নিষ্ঠা নির্ভর। যারা টেকনিশিয়ান, যারা কাজ করবে, তারা সবাই জীবন্ত জিনিস নিয়ে কাজ করছে। এই জীবন্ত জিনিস নিয়ে কাজ করতে গেলে মহাবিপদ, তাতে দেরি হলে চলে না। আবার দেরি যদি হয়, আইডেন্টিফিকেশন ভুল হতে পারে। দেরি যদি হয়, পেশেন্ট মৃত্যু মুখে পতিত হতে পারে। আবার দেরি যদি হয়, চিকিৎসক তার সঠিক চিকিৎসা করতে পারলেন না। আমার দেরি যদি হয়, তাহলে সেই পেশেন্টের ক্ষেত্রে হসপিটাল এনভায়রনমেন্টে সেই জীবাণু ছড়িয়ে পড়তে পারে। তাহলে এই চারটে মহাবিপদ ঘাড়ে নিয়ে আমাদের এই ডিপার্টমেন্টে লড়াই সবসময় চালু থাকে। আমাদের ছাত্ররা তার জন্য সজাগ, আমাদের টেকনিশিয়ানরাও তার জন্য সজাগ, চিকিৎসা তো সবার উপর আছি। আচ্ছা, আমরা স্কিল নির্ভর, এই যেটা আমি বললাম, সেটা কিন্তু স্কিলের উপর। যে স্কিল বলতে যে সেটাকে আইডেন্টিফিকেশন করা, শুধু পুঁথিগত বিদ্যা নয়, সেটা প্রয়োগ করা। এই প্রয়োগ শিল্পটা, সেটা আমাদের টেকনিক্যাল যে সমস্ত ল্যাবগুলো আছে এবং স্কিল ল্যাবগুলো আছে, সেখানে আমরা আর্টিফিশিয়াল এনভায়রনমেন্টও তৈরি করি। যেমন যে একজন হাসপাতালে একজন পেশেন্ট এসছেন, সেখানে একটা ওটি আছে, সেখানে এই সমস্ত ইনস্ট্রুমেন্ট আছে, সেই ইনস্ট্রুমেন্টগুলোকে কী করে স্টেরিলাইজ করা যায়। যেমন ভেন্টিলেটর নিয়ে মানুষের ভয়, ভেন্টিলেটরকে কী করে স্টেরিলাইজ করা যায়। আমাদের বিশেষ কতগুলো ব্যবস্থা আছে, একটা 3D বিশেষ ক্যামেরার ব্যবস্থা আছে, যে সমস্ত নিয়ে আমরা আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট তৈরি করতে পারি, এবং সেই এনভায়রনমেন্টের মধ্যে কোন ইনস্ট্রুমেন্ট কীভাবে স্টেরিলাইজ করা হয় ছাত্রদের শেখাতে পারি। সেটা কিন্তু একটা ইউনিক। আপনি বলবেন নিশ্চয়ই যে সেই জিনিসটা কি, সেটা সাম্প্রতিককালে আমাদের এখান থেকে বিভিন্ন জায়গায় ব্যবহারও হয়েছে, যে ক্যামেরার সাহায্যে মেটাভার্স পদ্ধতি। সেই মেটাভার্স পদ্ধতি কিন্তু এখানে আমরা অ্যাপ্লাই করছি। আমার মনে হয় পশ্চিমবঙ্গের মধ্যে খুব ইম্পর্টেন্টলি বলতে পারি যে এটা একটা মেডিকেল কলেজ যেখানে এটা হয়। একদমই স্যার, এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের মেটাভার্স পদ্ধতির মাধ্যমে যে শিক্ষাদান, সেটা একটা শিক্ষাক্ষেত্রে দিগন্তই এনেছে। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে একটা স্টুডেন্টস একটা ক্লাসের মধ্যে সবটা কিন্তু দেখতে পায় না, যেটা এখনই আপনি বললেন যে এই ভেন্টিলেশনের একটা কৃত্রিম এনভায়রনমেন্ট দেওয়া এবং একটা পেশেন্টকে
সেখানে কিভাবে ট্রিটমেন্ট দেওয়া হবে, এই জিনিসগুলো কিন্তু আমরাই প্রথম মেডিকেল কলেজ যারা এটা দেখাতে পেরেছি। এটা পজিটিভ বার্তার পক্ষ থেকে একটা অনেক বড় বার্তা যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল মেটাভার্সের পদ্ধতিকে ব্যবহার করে স্বাস্থ্য শিক্ষায় একটা আমূল পরিবর্তন এনেছে। স্যার, এই যে মাইক্রোবায়োলজি শিক্ষার ভবিষ্যৎ, এটাকে আপনি আগামী দিনে কোথায় দেখতে পাচ্ছেন? মাইক্রোবায়োলজির স্কোপ তো আমি বলবোই যে বহু দূর সুদূর প্রসারী হয়েছে, এবং শুধুমাত্র স্বাস্থ্যবিজ্ঞানের ক্ষেত্রে মাইক্রোবায়োলজির প্রয়োগ নয়। আজকে ফসল উৎপাদন থেকে শুরু করে, জীবাণুনাশক থেকে শুরু করে, ভ্যাকসিন থেকে শুরু করে, এনভায়রনমেন্ট পরিবেশ দূষণ থেকে শুরু করে এর পরিধি কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সি পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছে। আজকে অ্যান্টিবায়োটিক প্রোটোকল ছাড়া একটা হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা অচল। অ্যান্টিবায়োটিক কিভাবে প্রয়োগ করা হবে, কোন অ্যান্টিবায়োটিক কাকে প্রয়োগ করা হবে, সেটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়িয়েছে। এবং শুধুমাত্র চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে মাইক্রোবায়োলজির সীমাবদ্ধতা আমি আর মনে করি না আছে। মাইক্রোবায়োলজির সীমাবদ্ধতা কিন্তু সমস্ত ফিল্ডে ছড়িয়েছে। সুতরাং ছাত্রদের ক্ষেত্রেও কিন্তু বহু ব্যবহার করার সুযোগ রয়েছে। জেনারেল মাইক্রোবায়োলজি থেকে, ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি থেকে, হসপিটাল এনভায়রনমেন্ট থেকে, সমস্ত জায়গায় মাইক্রোবায়োলজির প্রয়োগ কিন্তু আসন্ন। এবং যত সময় যাবে, যত এই প্যান্ডেমিক বা যে সমস্ত বায়োটেররিজম কথা একটা ইম্পর্টেন্ট ইস্যু, যে যেখান থেকে বায়োটেররিজম হচ্ছে, সেইগুলোকে আটকাবার জন্য মাইক্রোবায়োলজির প্রসার তো খুব অনিবার্য। ভারতবর্ষে যদি মলিকুলার ল্যাবের কথা বলেন, তাহলে হোল জেনোম অ্যানালিসিস করার জন্য বহু সেন্টার ভারতবর্ষে তৈরি হয়েছে। প্রায় 70টার মতো সেন্টার ভারতবর্ষে আছে। হোল জেনোম সিকোয়েন্সিং হচ্ছে, একটা ব্যাকটেরিয়ার, একটা ভাইরাসের, তার সমস্ত জেনোম। সেখানে সামান্য কোনো মিউটেশন হলে সঙ্গে সঙ্গে সেই তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। এবং ভারতবর্ষে যদি কোনো জায়গায় কোনো আউটব্রেক হয়, কোনো ডিজিজের, কোনো হঠাৎ ছড়িয়ে পড়েছে কোনো ডিজিজ, তৎক্ষণাৎ সেটা আমাদের কাছে এসে পৌঁছচ্ছে প্রযুক্তির মাধ্যমে। সেটার মধ্যে কি জিন মিউটেশন হয়েছে, তার জন্য কি ভ্যাকসিন তৈরি করা যাবে, প্রযুক্তি কিন্তু সেটাও আমাদের সাহায্য করছে। সেক্ষেত্রে আমি বলবো, যেমন ধরুন মাঙ্কি পক্স হঠাৎ করে একটা জায়গায় কেরালায় যদি আউটব্রেক হয়, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা জানতে পারছি এখানে মাঙ্কি পক্স আসছে। তার জন্য ব্যবস্থা আমাদের জরুরি। সুতরাং এইভাবে কিন্তু মাইক্রোবায়োলজি শুধু চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে নয়, সর্বত্র সর্বস্তরে মাইক্রোবায়োলজি। আমি যেটা ল্যাবরেটরিগুলোর কথা বললাম, যে ভারত সরকার যে 70টা চিকিৎসা বিজ্ঞানের জন্য হোল জেনোম সিকোয়েন্সিং করেছে, সেখানে যে কোনো অর্গানিজম, শুধুমাত্র চিকিৎসা বিজ্ঞানের জীবাণু নয়, কৃষি বিজ্ঞানের যে সমস্ত জীবাণু, কৃষি বিজ্ঞানের কোনো জায়গায় কোনো ফসলেও যদি কোনো রকম কোনো অসুবিধা হয়, তার জন্য যে অ্যানালিসিস করা দরকার, সেটার জন্য দারুণ মুক্ত আছে। অর্থাৎ বলা যেতেই পারে যে ইকোনমিক্যাল, সোশ্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল সব ক্ষেত্রেই সব মাইক্রোবায়োলজির ক্ষেত্রেই ব্যবহার কিন্তু এর ব্যবহার অনস্বীকার্য। অবশ্যই। ধন্যবাদ স্যার। এই যে পজিটিভ বার্তা আমাদের স্টুডিওতে যারা রয়েছেন, যে যুবক সমাজকে আমরা দিতে চাইছি, আপনার তরফ থেকে যদি আপনি কিছু পজিটিভ কথা শোনান যা তাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে, এবং আমরাও আপনাদের মতন মানুষদের পাশে পেয়ে আমরাও আমাদের কাজকে আর ত্বরান্বিত করব। আমার এই শব্দটাই ভীষণ ভালো লেগেছিল যখন প্রথম আমি একটা শব্দ শুনলাম, যে পজিটিভ বার্তা। এই বার্তাটাই কিন্তু আমার মনে হয়েছে যে একটা ভীষণ ইম্প্যাক্ট করেছে মানুষের মধ্যে। যে আমি সবকিছু পজিটিভিটি নিয়েই আলোচনা করব, সবকিছু পজিটিভিটি নিয়েই বলবো, সমস্ত নেগেটিভিটি ঝেড়ে ফেলে। এবং পিছনে ফিরে তাকানোর কোনো ব্যাপার নেই। আমি নিজেকে সবসময় সেই পজিটিভ চিন্তাভাবনার মধ্যে, পজিটিভ এনভায়রনমেন্টের মধ্যে, পজিটিভ সফল প্রয়োগের মধ্যে দিয়ে নিজের জীবনকে আমি ভাববো। সেক্ষেত্রে মানুষের জীবনে ফেলিয়ার্স তো থাকেই, কিন্তু এই পজিটিভগুলো নিয়ে যদি শুধু আলোচনা চলে, তাহলে, এবং পজিটিভ বার্তার মধ্যে দিয়ে যদি সেটা ছড়িয়ে পড়ে সমাজে, তাহলে কিন্তু আমাদের ওই নেগেটিভ আলোচনার সময়টা যেমন কমে যাবে, ঠিক তেমন পজিটিভ যে জিনিসগুলো, সেগুলো নিয়ে, মানুষের ভালোটা নিয়ে, এগুলো নিয়ে আলোচনা বেশি হবে। এবং প্রকারান্তকরণে আমি চাই যে পজিটিভ বার্তাটা চারিদিকে ছড়িয়ে পড়ুক, এই শব্দটাই চারিদিকে ছড়িয়ে পড়ুক, যে শব্দটা এত ইম্পর্টেন্ট আমাদের জীবনে। একদমই স্যার, আপনার মূল্যবান কথা আমাদের সাথে যেন থাকে, এবং আমরা এই বক্তব্যগুলিকে আমাদের চলার পথে নিয়ে আমরা যেন এগিয়ে চলতে পারি, এবং এর জন্য আমরা আমাদের পুরো টিমের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সংস্থার কর্ণধার ডক্টর মলয়প্রীত স্যারকে। আজকের আমাদের এই আলোচনা আধুনিক দৃষ্টিকোণ থেকে মাইক্রোবায়োলজিকে ফিরে দেখা আজকের মতো এখানেই শেষ করছি। আগামী দিনে আমরা স্যারের সাথে আরও অনেক গল্প কথায় বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করব। ততক্ষণের জন্য ধন্যবাদ স্যার। নমস্কার।